হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমরা রেচনতন্ত্র লেকচার 1 সম্পূর্ণ রেচনতন্ত্রটা আমরা দুইটা ক্লাসে ইনশাল্লাহ গুছিয়ে দিব। তার মধ্যে প্রথম লেকচার 1-এ আমরা আজকে মেইনলি বেসিক বৃক্ক ও নেফ্রন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এই ক্লাসে আমরা যা পড়বো মোটামুটি এখান থেকে এইচএসসি অ্যাডমিশন ফুল কভার হয়ে যাবে। তোমাদের কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষা, এইচএসসি 26দের জন্য হচ্ছে যে এই এইচএসসি পরীক্ষা, আবার যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, তো রেচন রিলেটেড মেডিকেল অ্যাডমিশনে যত টাইপ এমসিকিউ আসতে পারে বা ভার্সিটিতে যত টাইপ এমসিকিউ আসতে পারে সব টাইপ কভার করে দেওয়া হবে। তো আমরা যা যা পড়বো দেখো। তো নেক্সট, সর্বপ্রথম রেচনতন্ত্র একবারে প্রথম লাইন। প্রথম বইটা যখন বের করবা, বইয়ের প্রথম পেজের মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া আছে। ইনফরমেশনগুলো খুব গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, দেখো আমরা যে খাবার খাই ওই খাবার ভাঙে। খাবার ভাঙাকে বলা হয় বিপাক। বিপাকরে ইংরেজিতে কি বলে? মেটাবলিজম। এই যে বিপাক বা মেটাবলিজম, মনে রাখবা বিপাক বা মেটাবলিজমের প্রধান অংশ হচ্ছে দুইটা, বিপাক বা মেটাবলিজম। বিপাক বা মেটাবলিজম, বিপাক বা মেটাবলিজমের অংশ দুইটা, একটাকে বলা হয় অ্যানাবলিজম, একটাকে বলা হয় ক্যাটাবলিজম। অ্যানাবলিজম, ক্যাটাবলিজম, অ্যানাবলিজম, ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম, ক্যাটা মানে কাটা, কাটা মানে কি? ভাঙা। আমি এরকম করে মনে রাখতাম, ক্যাটা মানে কাটা, কাটা থেকে মনে রাখতাম ভাঙা। আর অ্যানাবলিজম থেকে মনে রাখতাম গড়া। অ্যানাবলিজম মানে কি? গড়া। ক্যাটাবলিজম মানে ভাঙা, অ্যানাবলিজম মানে গড়া। আর এই দুই জিনিসকে একসাথে বলা হয় মেটাবলিজম। অ্যানাবলিজম, ক্যাটাবলিজম দুইটাকে একসাথে কি বলা হচ্ছে? মেটাবলিজম বা বিপাক। মেটাবলিজম বা বিপাক, মেটাবলিজম বা বিপাক। এই যে ক্যাটাবলিজম ভাঙা, এটাকে আরেকটা শব্দ ইউজ করে, বুঝছো? এটাকে বলা হয় অপচিতিমূলক বিপাক। এটাকে বলে অপচিতিমূলক বিপাক। আর অ্যানাবলিজম বা গড়া, এটাকে বলে উপচিতিমূলক বিপাক। একটা হচ্ছে অপচিতিমূলক বিপাক, আরেকটাকে বলতেছি উপচিতিমূলক বিপাক। একটা অপচিতিমূলক বিপাক, আরেকটাকে কি বলছি? উপচিতিমূলক বিপাক। আমরা প্রোটিন জাতীয় খাবার খাই, মনে রাখবা প্রোটিন জাতীয় খাদ্য ভাঙে। প্রোটিন জাতীয় খাদ্য ভাঙে। ভাঙে মানে কি? ক্যাটাবলিক মেটাবলিজম হয়। প্রোটিন জাতীয় খাদ্য ভাঙার পর ক্যাটাবলিক মেটাবলিজম হওয়ার মাধ্যমে প্রোটিন জাতীয় খাদ্য ভেঙে কি তৈরি করে? অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। অ্যামাইনো অ্যাসিড তৈরি করা ছাড়াও প্রোটিন জাতীয় খাদ্য ভাঙার ফলে কিছু নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ তৈরি হয়। প্রোটিন জাতীয় খাদ্য ভেঙে কিছু নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ তৈরি হয়। নাইট্রোজেন জাতীয় যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, ওই বর্জ্য পদার্থগুলোকে বলে রেচন পদার্থ। যে নাইট্রোজেন জাতীয় খাদ্য ভেঙে, দেখো প্রোটিন জাতীয় খাদ্য ভাঙে, প্রোটিন জাতীয় খাদ্য ভেঙে, প্রোটিন জাতীয় খাদ্য ভাঙতেছে মানে কি? ক্যাটাবলিক মেটাবলিজম হচ্ছে। ক্যাটাবলিক মানে ভাঙা। নাইট্রোজেন জাতীয় কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়। নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ তৈরি হয়, অ্যামিনো অ্যাসিড তো তৈরি হয়, প্লাস নাইট্রোজেন জাতীয় কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়। এই যে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ তৈরি হয়, এই বর্জ্য পদার্থগুলোকেই বলা হয় রেচন পদার্থ। নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থগুলোকে কি বলা হচ্ছে? রেচন পদার্থ। আর এই রেচন পদার্থগুলা দেহ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া, রেচন পদার্থগুলোকে দেহ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় রেচন। তাহলে ভাইয়া, নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ দেহ থেকে বের করে দেওয়ার সামগ্রিক প্রক্রিয়াটার নাম কি? সামগ্রিক প্রক্রিয়াটার নাম রেচন। আর ওই নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থগুলোকে কি বলা হয়? রেচন পদার্থ। নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থগুলোকে কি বলা হয়? যে ভাইয়া, নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থগুলোকে বলা হচ্ছে রেচন পদার্থ। রেচন পদার্থের মধ্যে কি কি আছে দেখেন। রেচন পদার্থের মধ্যে আছে 1 নাম্বার 1 ইউরিয়া রেচন পদার্থ। 2 নাম্বার ইউরিক অ্যাসিড রেচন পদার্থ। অ্যামোনিয়া রেচন পদার্থ। আরো আছে ইউরোক্রোম, ক্রিয়েটিনিন, দ্যাট মিনস আরো অনেকগুলো আছে। আর রেচন নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় বা রেচন রিলেটেড যে তন্ত্র, তাকে বলা হচ্ছে রেচন রিলেটেড যে তন্ত্র, তাকে বলা হচ্ছে রেচনতন্ত্র।
রেচন রিলেটেড অর্গানগুলো নিয়ে যে তন্ত্র তৈরি গঠিত হয় ওই তন্ত্রকে কি বলা হয়? রেচন তন্ত্র। রেচন তন্ত্র ইংরেজিতে কি বলে? ইউরিনারি সিস্টেম। রেচন তন্ত্র ইংরেজিতে বলা হয় ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেম বা আরেকটা নাম আছে কি বলে? রেনাল সিস্টেম। রেনাল সিস্টেম। তাহলে রেচন তন্ত্র, ইউরিনারি সিস্টেম, রেনাল সিস্টেম বা রেনাল তন্ত্র। তাহলে আমরা প্রোটিন জাতীয় খাবার খাই, প্রোটিন জাতীয় খাদ্য ভাঙতেছে। ভাঙা মানে কি ধরনের মেটাবলিজম? ক্যাটাবলিক। গড়া মানে অ্যানাবলিক, ভাঙা মানে ক্যাটাবলিক। ক্যাটাবলিক মেটাবলিজমের কারণে কি তৈরি হয়? নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ তৈরি হয়। ওই নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থগুলোকে কি বলা হচ্ছে? রেচন পদার্থ। আর ওই রেচন পদার্থগুলা দেহ থেকে বের করে দেওয়ার সামগ্রিক প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রেচন। আর রেচন রিলেটেড যে তন্ত্র তাকে আমরা বলতেছি রেচন তন্ত্র বা ইউরিনারি সিস্টেম বা আরেকটা নাম আছে কি বলছে? রেনাল সিস্টেম। তো দেখো একটা বক্স ইনক্লুড করে দিছি। এই বক্সটা তোমাদের বইয়ে যেটা আছে আমরা হুবহু সেম, যে প্রতিদিন কতটুকু পানি গ্রহণ করি, কতটুকু পানি কোন প্রক্রিয়ায় ত্যাগ করি। এইখান থেকে এমসিকিউ আসে, কলেজের পরীক্ষায় এই জায়গা থেকে এমসিকিউ আসবে। পানি গ্রহণ করি প্রতিদিন সর্বমোট কতটুকু, কোন প্রক্রিয়ায় কতটুকু, আর পানি ত্যাগ করতেছি সর্বমোট কতটুকু এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে কতটুকু। বুঝছো? তো দেখো প্রথম নাম্বার 1 পানি পান। দেখেন কি বলছে? পানি পানের মাধ্যমে কতটুকু গ্রহণ করি? 1450 মিলিলিটার। পানি পান 1450। আমরা যে খাবার দাবার গ্রহণ করি, খাদ্য গ্রহণের মাধ্যমে পানি গ্রহণ করি কতটুকু? 800 মিলিলিটার। তারপরে দেখো কোষীয় শ্বসন। শ্বসন শ্বাসক্রিয়াতে পড়িয়েছি, মনে আছে কিনা? যে শ্বসন তন্ত্রের মাধ্যমে প্রতিদিন 400 থেকে 600 মিলিলিটার পানি দেহ থেকে বের হয়ে যায়। 400 থেকে 600 মিলিলিটার পানি দেহ থেকে বের হয়। প্লাস কি শ্বসন প্রক্রিয়ায়, কোষীয় শ্বসন প্রক্রিয়ায় পানি তৈরি হয় কতটুকু? 350 ml। যে কোষের মধ্যে যে শ্বসন হয় ওই প্রক্রিয়ায় পানি তৈরি হয় কতটুকু? 350। তো আলটিমেটলি টোটাল পানি গ্রহণ করতেছো 2600 মিলিলিটার। এখন আসো প্রতিদিন পানি ত্যাগ। প্রতিদিন পানি ত্যাগ দেখো নাম্বার 1 অশ্রু, সামান্য, এটা আনকাউন্টেবল, কাউন্ট করে নাই, খুবই অল্প। যে প্রতিদিন অশ্রুর মাধ্যমে কতটুকু পানি বের হচ্ছে। মেইনলি হচ্ছে ফুসফুস থেকে জলীয় বাষ্প 400 মিলিলিটার। এই যে আমরা পড়ছি শ্বসন শ্বাসক্রিয়ার মাধ্যমে ফুসফুস থেকে প্রতিদিন, ফুসফুস বা শ্বসন তন্ত্রের মাধ্যমে প্রতিদিন 400 থেকে 600 মিলিলিটার পানি দেহ থেকে বের হয়ে যায়। তো এখানে কি বলছে? 400 মিলিলিটার। ঘামের মাধ্যমে দেখো 600 মিলিলিটার। সবচেয়ে বেশি পানি বের হয় কিসের মাধ্যমে? মূত্র ত্যাগের মাধ্যমে 1500 ml। আর মল ত্যাগের মাধ্যমে 100 ml। তো টোটাল কতটুকু পানি বের হয় দেহ থেকে? 2600 ml। কতটুকু পানি কোন প্রক্রিয়ায় প্রবেশ করে, কতটুকু পানি কোন প্রক্রিয়ায় বের হয়, খুব গুরুত্বপূর্ণ। রেচনতন্ত্র বইটা যখন, রেচনতন্ত্র চ্যাপ্টারটা যখন অন করবা, দেখবা আজমল স্যারের বইয়ে প্রথম পেজের মধ্যে একটা অর্ধনগ্ন ছবি দেওয়া আছে। ওই ছবির দুই পাশে যে ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে? দেখো মূত্র ত্যাগের মাধ্যমে কিন্তু আমরা সবচেয়ে বেশি পরিমাণ পানি ত্যাগ করি। আর সবচেয়ে বেশি পরিমাণ পানি কি বডিতে ঢুকে কোন প্রক্রিয়ার মাধ্যমে? যে পানি পানের মাধ্যমে 1450 মিলিলিটার। 1450 মিলিলিটার। তারপরে দেখেন কোন প্রাণীর রেচন পদার্থ কি, প্রধান রেচন পদার্থ কি, এই অনুযায়ী কতগুলা নামে ভাগ করছে। যাদের প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া, প্রধান রেচন পদার্থ ইউরিয়া, প্রধান রেচন পদার্থ ইউরিয়া, প্রধান রেচন পদার্থ ইউরিয়া, ওদেরকে বলতেছি ইউরিওথ্যালিক। যেসব প্রাণীর প্রধান রেচন পদার্থ ইউরিয়া ওদেরকে কি বলা হচ্ছে? ইউরিওথ্যালিক। ইউরিওথ্যালিকের এক্সাম্পল কি? মানুষ, স্থলজ ও সামুদ্রিক প্রাণী। আবার দেখো যাদের প্রধান রেচন পদার্থ, মনে রাখবা, যাদের প্রধান রেচন পদার্থ ইউরিক অ্যাসিড, প্রধান রেচন পদার্থ ইউরিক অ্যাসিড, প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড, ওদেরকে বলা হচ্ছে ইউরিকোথ্যালিক। প্রধান রেচন পদার্থ ইউরিক অ্যাসিড, ওদেরকে কি বলা হচ্ছে? ইউরিকোথ্যালিক। এক্সাম্পল কি? পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি, খুব গুরুত্বপূর্ণ, এটা লাগবে। ইউরিকোথ্যালিক, যাদের প্রধান রেচন পদার্থ ইউরিক অ্যাসিড, ওদেরকে আমরা কি বলতেছি? ইউরিকোথ্যালিক। আবার দেখো যাদের প্রধান রেচন পদার্থ অ্যামোনিয়া, যাদের প্রধান রেচন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া, যাদের প্রধান রেচন পদার্থ, যাদের প্রধান রেচন পদার্থ, মনে রাখবা, যাদের প্রধান রেচন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া, ওদেরকে বলা হয়
অ্যামোনিয়া, ওদেরকে বলতেছি আমরা অ্যামেনোথ্যালিক। তাহলে যাদের প্রধান রেচন পদার্থ ইউরিয়া, ওদেরকে বলতেছি ইউরিওথ্যালিক। যাদের প্রধান রেচন পদার্থ ইউরিক অ্যাসিড, ওদেরকে আমরা কি বললাম? ইউরিকোথ্যালিক। যাদের প্রধান রেচন পদার্থ অ্যামোনিয়া, ওদেরকে কি বলছি? অ্যামেনোথ্যালিক। দেখো মানুষ, আমাদের প্রধান রেচন পদার্থ ইউরিয়া, তাহলে মানুষ কি? ইউরিওথ্যালিক। আমরা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস দ্বিতীয় অধ্যায়ে হাইড্রা নিয়ে পড়াশোনার সময় দেখবা হাইড্রাতে আছে শ্বসন ব্যাপন, শ্বসন সম্পন্ন হয়, রেচন সম্পন্ন হয় ব্যাপন প্রক্রিয়ায়। তো ওই রেচন সম্পন্ন হয় ব্যাপন প্রক্রিয়ায় ওইখানে দেওয়া আছে যে হাইড্রাদের প্রধান রেচন পদার্থের নাম কি? যে হাইড্রাদের প্রধান রেচন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া। তাহলে হাইড্রাদের প্রধান রেচন পদার্থ অ্যামোনিয়া, এই জন্য ওদেরকে কি বলছি? অ্যামেনোথ্যালিক। এদের প্রধান রেচন পদার্থ অ্যামেনোথ্যালিক। ঠিক আছে, এক্সাম্পলগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইউরিওথ্যালিক, ইউরিকোথ্যালিক, অ্যামেনোথ্যালিক। ইউরিওথ্যালিক, ইউরিকোথ্যালিক, অ্যামেনোথ্যালিক। মানুষ হচ্ছে ইউরিওথ্যালিক, হাইড্রা হচ্ছে আরেকটা পরিচিত অ্যামেনোথ্যালিক। আর পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি, এখান থেকে কোশ্চেনটা এইভাবে আসতে পারে, পতঙ্গের প্রধান রেচন পদার্থ কোনটি? সাপের প্রধান রেচন পদার্থ কোনটি? দেখো কি? ইউরিক অ্যাসিড। ঘাসফড়িং পতঙ্গ, তাহলে ঘাসফড়িংয়ের প্রধান রেচন পদার্থ কি? ইউরিক অ্যাসিড। নেক্সট দেখো, আমাদের দেহে যে রেচন পদার্থ তৈরি হয়, মনে রাখবা, যে রেচন পদার্থ তৈরি হয় তার 80% 80 ভাগ রেচন পদার্থ নিষ্কাশিত হয় রেচন তন্ত্রের মাধ্যমে। 80 ভাগ রেচন পদার্থ নিষ্কাশিত হয় কার মাধ্যমে? রেচন তন্ত্রের মাধ্যমে। আবার বাকি যে 20%, বাকি 20% রেচন পদার্থ নিষ্কাশিত হয়, বাকি 20% রেচন পদার্থ নিষ্কাশিত হয় সহকারী রেচন অঙ্গের মাধ্যমে। সহকারী রেচন অঙ্গের মাধ্যমে। তাহলে আমাদের দেহে যে রেচন পদার্থ তৈরি হয় তার 80% নিষ্কাশিত হচ্ছে কোন প্রক্রিয়ায়? রেচন তন্ত্রের মাধ্যমে। আর বাকি যে 20%, ওই 20% রেচন পদার্থ নিষ্কাশিত হয় কার মাধ্যমে? সহকারী রেচন অঙ্গের মাধ্যমে। এখন দেখো এই সহকারী রেচন অঙ্গের মধ্যে কে কে আছে? নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে ত্বক, ঘামের মাধ্যমে কিছু রেচন পদার্থ বের করে। 2 নাম্বার যকৃৎ, 3 নাম্বার ফুসফুস, 4 নাম্বার কি? পরিপাক নালী বা আরেক নাম কি? পৌষ্টিক নালী। পরিপাক নালী বা পৌষ্টিক নালী। তাহলে এই 4 জনকে বলা হচ্ছে সহকারী রেচন অঙ্গ। এই 4 জনকে কি বলা হচ্ছে? সহকারী রেচন অঙ্গ। সহকারী রেচন অঙ্গের মাধ্যমে টোটাল কত পার্সেন্ট রেচন পদার্থ নিষ্কাশিত হয়? 20%। যে ভাইয়া এরা 20% রেচন পদার্থ নিষ্কাশনে সহায়তা করে। বুঝছিস? প্রথম রেচনতন্ত্রের মাধ্যমে কতটুকু রেচন পদার্থ বের হয়? 80%। আর সহকারী রেচন অঙ্গের মাধ্যমে কত পার্সেন্ট রেচন পদার্থ নিষ্কাশিত হয়? 20%। সহকারী রেচন অঙ্গের মধ্যে কি কি আছে? ত্বক, যকৃৎ, ফুসফুস, পরিপাক নালী। পরিপাক নালীকে কি বলতেছি? পৌষ্টিক নালী। ত্বক, যকৃৎ, ফুসফুস, পরিপাক নালী বা পৌষ্টিক নালী। পরিপাক নালী বা পৌষ্টিক নালী। এখন দেখো এই যে রেচনতন্ত্র, মনে রাখবা রেচনতন্ত্রের অংশগুলো নিয়ে পড়তে হয়, খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 1, রেচনতন্ত্রের প্রথম অর্গানটার নাম কি? বৃক্ক। রেচনতন্ত্রের প্রথম অর্গানটার নাম কি? বৃক্ক বা কিডনি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বৃক্ক বা কিডনি। কিডনি আছে কয়টা? 2টা। বাম বৃক্ক, ডান বৃক্ক। বাম বৃক্ক, ডান বৃক্ক। 2 নাম্বার, রেচনতন্ত্রের দ্বিতীয় অংশটার নাম হচ্ছে ইউরেটার। বৃক্ক থেকে বের হয় যাকে বলা হচ্ছে ইউরেটার। ইউরেটার, যার আরেক নাম কি? রেচন নালী। ইউরেটার বা রেচন নালী, আরেকটা নাম ইউজ করে, এটাকে বলা হয় গবিনী। ইউরেটার বা রেচন নালী বা গবিনী। কয়টা? 2টা। তারপরে দেখো এই মূত্র তৈরি হয় বৃক্কে, ইউরেটারের মাধ্যমে বাহিত হয়ে একটা থলির মধ্যে জমা থাকে, যে থলিকে বলা হয় মূত্রথলি। মনে রাখবা মূত্রথলি কয়টা? মূত্রথলি একটা। তারপর মূত্রথলি থেকে আরেকটা নালীর মাধ্যমে মূত্রটা দেহের বাইরে চলে আসে। এই যে মূত্রথলি থেকে, মনে রাখবা মূত্রথলি থেকে যে নালী বের হয় তাকে বলে মূত্রনালী বা ইংরেজিতে কি বলা হয়? ইউরেথ্রা। মূত্রনালী বা ইউরেথ্রা, এটাও কয়টা? একটা। মূত্রনালী বা ইউরেথ্রা। মূত্রনালী বা ইউরেথ্রা। তাহলে প্রথম রেচনতন্ত্রের অংশগুলো কি কি? 1 নাম্বার বৃক্ক বা কিডনি, কয়টা? 2টা। 2 নাম্বার দেখো দেওয়া আছে ইউরেটার, যার আরেক নাম রেচন নালী বা আরেকটা ওয়ার্ড ইউজ করছে গবিনী, কয়টা? 2টা। 3 নাম্বার মূত্রথলি। মূত্রথলি কয়টা? একটা। মূত্রথলি কিন্তু 2টা না, মূত্রথলি কয়টা? একটা। লাস্ট ওয়ান কি আছে? মূত্রনালী, যাকে আমরা কি বলছি? ইউরেথ্রা।
মূত্রনালী বা ইউরেথ্রা, মূত্রনালী বা ইউরেথ্রা। এখন দেখো তাহলে রেচনতন্ত্র এই পার্টগুলো নিয়ে তৈরি, রেচনতন্ত্র হচ্ছে এই পার্টগুলো নিয়ে তৈরি। বৃক্ক বা কিডনি, বৃক্ক দেখো বৃক্ক প্রথম কয়টা, যে ভাই বৃক্ক হচ্ছে দুইটা, বৃক্ক দুইটা। মানবদেহের প্রধান রেচনাঙ্গের নাম কি? বৃক্ক। এই যে বৃক্ক বা কিডনি দুইটা বৃক্ক, একটাকে বলে বাম, একটা বাম পাশে আছে আর একটা ডান পাশে আছে। আমি একটা শব্দ মনে রাখতাম, বুঝছো, ডান, ডান থেকে একটা ওয়ার্ড মনে রাখতাম, ডান ডাউন, ডান ডাউন, ডাউন মানে কি নিচে, তাহলে ডান বৃক্ক নিচে অবস্থিত, ডান বৃক্ক কি হালকা একটু নিচের দিকে অবস্থিত। কেন? কারণ ডান পাশে যকৃৎ থাকে, ডান পাশে যকৃতের অবস্থানের কারণে ডান বৃক্ক একটু নিচে থাকে। তাহলে বলো প্রথম বৃক্ক কয়টা? দুইটা। ভাইয়া বৃক্ক কয়টা? দুইটা। কি কি? বাম বৃক্ক, ডান বৃক্ক। ডান বৃক্ক হালকা একটু নিচে থাকে। এই যে বৃক্ক বা কিডনি, কিডনির বিস্তৃতিটা হচ্ছে T12 থেকে L3। দেখো T12 এটা মানে হলো দ্বাদশ থোরাসিক কশেরুকা। আমাদের যে মেরুদণ্ড, মেরুদণ্ড কিন্তু একটা হাড্ডি দিয়ে তৈরি না, মেরুদণ্ড অনেকগুলা হাড্ডির টুকরা দিয়ে তৈরি। মেরুদণ্ড যে টুকরাগুলা দিয়ে তৈরি ওই টুকরাগুলাকে বলা হয় কশেরুকা বা ইংরেজিতে বলা হয় ভার্টিব্রা। কশেরুকা ঘাড়ের মধ্যে যেটা থাকে ওদেরকে বলে সার্ভাইকেল। মনে রাখবা সার্ভাইকেল 7টা, আমি এরকম করে মনে রাখতাম, দন্তের সাথে সার্ভাইকেল, দন্তের সাথে 7। তাহলে সার্ভাইকেল কশেরুকা কয়টা? 7। তারপরে দেখো বক্ক, এই যে বক্ক, বক্কের ঠিক উল্টা পাশে যে কশেরুকাগুলো অবস্থান করে ওদেরকে বলে থোরাসিক। টি ফর থোরাসিক, টি ফর 12। তাহলে থোরাসিক কশেরুকা কয়টা? 12টা। তারপর দেখো পেট, পেটের উল্টা পাশে যে কশেরুকাগুলো থাকে ওদেরকে বলে লাম্বার, লাম্বার কশেরুকা কয়টা? 5টা। তো কিডনি, কিডনির অবস্থান হচ্ছে T12 থেকে L3, T12 থেকে L3। দ্যাট মিনস দ্বাদশ থোরাসিক থেকে, দ্বাদশ থোরাসিক কশেরুকা থেকে, দ্বাদশ থোরাসিক কশেরুকা থেকে তৃতীয় লাম্বার পর্যন্ত, দ্বাদশ থোরাসিক থেকে তৃতীয় লাম্বার পর্যন্ত বিস্তৃত, দ্বাদশ থোরাসিক কশেরুকা থেকে তৃতীয় লাম্বার পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই কিডনি বা বৃক্ক। দেখতে কিসের মতো? সিম বীজের মতো। দেখতে কোন শব্দটা ইউজ করছে? যে ভাই এটা দেখতে হচ্ছে সিম বীজের মতো, সিম বীজের মতো। বাহিরের দিক উত্তল, ভিতরে অবতল। বাহিরের দিকটা হচ্ছে উত্তল, ভিতরের দিকটা কেমন? অবতল। বাইরের দিকটা উত্তল, ভিতরের দিকটা অবতল। তো রেচনতন্ত্র রিলেটেড, রেচনতন্ত্র বৃক্ক রিলেটেড এই কয়েকটা শব্দ বলছে। পরের পেজে যদি অনেকগুলো ওয়ার্ড ইউজ করছে, আমরা পরেরটা আবার একসাথে করে পড়বো। তো আমরা বাকিগুলা দেখি। বৃক্ক, বৃক্ক দুইটা, বাম বৃক্ক, ডান বৃক্ক। ডান বৃক্ক কি একটু নিচে, ডান ডাউন। তারপরে দেখো বৃক্কের বিস্তৃতি কতটুকু? দ্বাদশ থোরাসিক থেকে তৃতীয় লাম্বার, দ্বাদশ থোরাসিক কশেরুকা থেকে তৃতীয় লাম্বার। বৃক্ক দেখতে কিসের মতো? সিম বীজের মতো। বাহিরের দিকটা উত্তল, ভিতরের দিকটা কি বলছে? অবতল। বাহিরের দিকটা উত্তল, ভিতরের দিকটা কি বলছে? অবতল। বাহিরের দিকটা উত্তল, ভিতরের দিকটা অবতল। তারপরে দেখো এই যে বৃক্ক, আমরা আরো কিছু ইনফরমেশন লিখি বৃক্ক সম্পর্কে। এই যে বৃক্ক বা কিডনি, দেখো এই বৃক্ক বা কিডনির, মনে রাখবা এই বৃক্ক বা কিডনির দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কে জানতে হয়। দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার। এটার দৈর্ঘ্য কত? 10 থেকে 12 সেন্টিমিটার। যে ভাই বৃক্কের দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার। বৃক্কের দৈর্ঘ্য কত? 10 থেকে 12 সেন্টিমিটার। প্রস্থ দেখো দৈর্ঘ্য 10 থেকে 12, প্রস্থ হচ্ছে 5 থেকে 6 সেন্টিমিটার। আর স্থূলত্ব বলে, পুরুত্ব বা স্থূলত্ব 6 এর অর্ধেক 3 সেন্টিমিটার, সব হাফ। 10, 10 এর অর্ধেক 5, 12 এর অর্ধেক 6, 6 এর অর্ধেক কি 3। তাহলে দৈর্ঘ্য প্রস্থ স্থূলত্ব, দৈর্ঘ্য প্রস্থ স্থূলত্ব জাস্ট একটা আরেকটার হাফ। দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থ কত? 5 থেকে 6 সেন্টিমিটার, স্থূলত্ব 6 এর অর্ধেক কি 3 সেন্টিমিটার। ওজন দেখো, ওজনের ক্ষেত্রে, ওজনের ক্ষেত্রে দেখো স্ত্রী, মেয়েদের ক্ষেত্রে বৃক্কের ওজন কত? 130 থেকে 150 গ্রাম, 130 থেকে 150। পুরুষে কত? 150 থেকে 170 গ্রাম। আমি 3টা শব্দ মনে রাখতাম, বুঝছো? 130, 150, 170। প্রথমটা 130 থেকে 150 হচ্ছে মেয়ে, স্ত্রী। আর 150 থেকে 170 কি? পুরুষ। তাহলে মেয়েদের হচ্ছে বৃক্কের ওজন কত? 130 থেকে 150 গ্রাম। পুরুষদের ক্ষেত্রে ওজন কত? 150 থেকে 170 গ্রাম, 150 থেকে 170, 150 থেকে 170, 150 থেকে 170 গ্রাম।
ঠিক আছে। তারপরে দেখো এই যে বৃক্ক মনে রাখবা, বৃক্কের আবরণকে বলা হয় রেনাল ক্যাপসুল। বৃক্কের আবরণকে বলে রেনাল ক্যাপসুল। বৃক্কের আবরণকে বলে রেনাল ক্যাপসুল। বৃক্কের আবরণ রেনাল ক্যাপসুল। বৃক্কের আবরণকে কি বলে? রেনাল ক্যাপসুল। ব্রেইনের আবরণ মেনিনজেস, স্পাইনাল কর্ডের আবরণ মেনিনজেস, হার্টের আবরণ পেরিকার্ডিয়াম, যকৃতের ক্ষেত্রে আবরণকে কি বলা হয়? গ্লিসন্স ক্যাপসুল। আর বৃক্কের আবরণকে কি বলা হয়? রেনাল ক্যাপসুল। যে ভাইয়া বৃক্কের আবরণকে বলতেছি আমরা রেনাল ক্যাপসুল। দেখো বৃক্কের আবরণকে কি বলতেছি? রেনাল ক্যাপসুল। তারপরে দেখো বৃক্কের বাহির দিক কেমন? যে ভাইয়া বৃক্কের বাহির হচ্ছে উত্তল। বৃক্কের বাহির দিক উত্তল। ভিতরের দিক কেমন? যে ভিতরের দিক হচ্ছে অবতল। এই যে বাহির উত্তল, ভিতর অবতল, অবতল অংশে একটা ভাঁজ থাকে, মনে রাখবা। অবতল অংশের ভাঁজকে বলা হয় হাইলাম। অবতল অংশের ভাঁজকে কি বলা হয়? অবতল অংশের ভাঁজকে বলা হচ্ছে হাইলাম। অবতল অংশের ভাঁজকে বলা হচ্ছে হাইলাম। অবতল অংশের ভাঁজকে কি বলা হচ্ছে? হাইলাম। অবতল অংশের ভাঁজকে বলা হচ্ছে হাইলাম। তারপরে দেখেন এই যে হাইলাম, দেখো হাইলাম অবতল অংশের ভাঁজের নাম হাইলাম। হাইলাম দিয়ে কিছু জিনিস প্রবেশ করে, কিছু জিনিস বের হয়। মনে রাখবা হাইলাম দিয়ে বের হয়, হাইলাম দিয়ে বের হয়, হাইলাম দিয়ে বের হয় এক নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরেটার। হাইলাম দিয়ে বের হয় কে? ইউরেটার বা রেচন নালী। 2 নাম্বার রেনাল শিরা। 2 নাম্বার কি? রেনাল শিরা। ইউরেটার বের হয় আর রেনাল শিরা বের হয়। দেখো রেনাল শিরা কিডনি থেকে বের হয়, হার্টে প্রবেশ করে। আর কিডনিতে আসে যে রক্তনালী হার্ট থেকে, তাকে বলে রেনাল ধমনী। তাকে বলা হয় রেনাল ধমনী। তো মনে রাখবে হাইলাম দিয়ে বের হয় এই দুজন, আর হাইলাম দিয়ে প্রবেশ করে কে কে? দেখো হাইলাম দিয়ে প্রবেশ, হাইলাম দিয়ে প্রবেশ, হাইলাম দিয়ে প্রবেশ করে নাম্বার 1 রেনাল ধমনী, রেনাল ধমনী, রেনাল ধমনী। 2 নাম্বার কি? স্নায়ু। রেনাল ধমনী আর স্নায়ু, এই দুইজন হচ্ছে হাইলাম দিয়ে প্রবেশ করে। তাহলে হাইলাম দিয়ে বের হয় কে কে? ইউরেটার, রেনাল শিরা। এই যে রেনাল শিরা, এটাকে বলে মানবদেহের সবচেয়ে বড় শিরা। দেহের সবচেয়ে বড় শিরা, বইয়ের মধ্যে দেখবা দেওয়া আছে, দেহের সবচেয়ে বড় শিরা বলতেছে রেনাল শিরাকে। দেহের সবচেয়ে বড় শিরা নাম কি বলছে? রেনাল শিরা। রেনাল শিরা। তারপর দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কিডনিতে এখন পর্যন্ত যা যা পড়ছি মনে রাখবা। বৃক্কের ঠিক উপরে, বৃক্কের উপরে টুপির মতো, বৃক্কের উপরে টুপির মতো একটা গ্রন্থি থাকে। বৃক্কের উপরে টুপির মতো একটা গ্রন্থি থাকে, নাম কি? অ্যাড্রেনাল গ্রন্থি। বৃক্কের উপরে টুপির মতো অ্যাড্রেনাল গ্রন্থি থাকে। বৃক্কের উপরে টুপির মতো যে গ্রন্থিটা থাকে নাম কি? অ্যাড্রেনাল। অ্যাড্রেনাল। বৃক্কের উপরে টুপির মতো একটা গ্রন্থি থাকে, নাম কি ভাইয়া? অ্যাড্রেনাল গ্রন্থি। তো দেখো প্রথম আমরা আগের স্লাইডে কিছু পড়ছিলাম যে এই যে বৃক্ক, প্রথম বৃক্ক কয়টা? যে ভাইয়া বৃক্ক হচ্ছে 2টা। কি কি? বাম ডান। বিস্তৃতি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? যে T12 থেকে L3। T12 মানে কি? দ্বাদশ থোরাসিক কশেরুকা। বৃক্কের আপার রিজিয়নটা যে জায়গায় আছে, আপার পার্টটা যে জায়গায় আছে, সেই সোজা দ্বাদশ থোরাসিক কশেরুকা। আর লোয়ার পার্টটা যে জায়গায়, ওটাকে কি বলতেছে? L3, লাম্বার 3। লাম্বার কশেরুকা টোটাল 5টা, কিন্তু বৃক্কের লোয়ার পার্টটা যে জায়গায় আছে ওই সোজা আছে তৃতীয় লাম্বার। তারপরে দেখো বৃক্ক দেখতে কিসের মতো? সিম বীজের মতো। বাহিরের দিক উত্তল, ভিতরের দিক কি? অবতল। বাহির উত্তল, ভিতরে অবতল। দেখো বৃক্কের দৈর্ঘ্য কত? 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থ 5 থেকে 6 সেন্টিমিটার, অর্ধেক হয়ে গেছে। 10 থেকে 12, 10-এর অর্ধেক 5, 6-এর অর্ধেক 12-এর অর্ধেক কি? 6। প্রস্থ 5 থেকে 6, স্থূলত্ব কত? 3 সেন্টিমিটার। ওজন আমি 3টা শব্দ মনে রাখতাম, 130, 150, 170। মেয়েদের ক্ষেত্রে 130 থেকে 150 গ্রাম, ছেলেদের ক্ষেত্রে কি 150 থেকে 170 গ্রাম। তারপরে দেখো বৃক্কের আবরণকে কি বলছি? যে ভাইয়া বৃক্কের আবরণকে বলা হয় রেনাল ক্যাপসুল। বৃক্কের আবরণের নাম রেনাল ক্যাপসুল। দেখেন বাহির উত্তল, ভিতর অবতল। অবতল অংশের ভাঁজকে কি বলা হয়? হাইলাম। হাইলাম একটা রাস্তার মতো, হাইলাম ফুসফুসের মধ্যেও আছে। হাইলাম দিয়ে বের হয় 2টা জিনিস, ইউরেটার আর রেনাল শিরা। আর হাইলাম দিয়ে বৃক্কে প্রবেশ করে 2টা জিনিস, একটা হচ্ছে কি? রেনাল ধমনী, আরেকটা কি? স্নায়ু। রেনাল ধমনী আরেকটা কি? স্নায়ু। দেখো বৃক্কের দেহে প্রবেশকারী সবচেয়ে বড় শিরার নাম হচ্ছে রেনাল শিরা।
দেহের সবচেয়ে বড় শিরার নাম কি? বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখবা রেনাল শিরা। বৃক্কের উপরে টুপির মতো কোন গ্রন্থি অবস্থান করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বৃক্কের উপরে টুপির মতো অ্যাড্রেনাল গ্রন্থি অবস্থান করে। যে ভাইয়া বৃক্কের উপরে টুপির মতো কোন গ্রন্থি অবস্থান করে? অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল, বৃক্কের উপরে টুপির মতো যে গ্রন্থি আছে ওইটাকে বলতেছি আমরা অ্যাড্রেনাল গ্রন্থি। বৃক্কের উপরে টুপির মতো যে গ্রন্থি তাকে বলতেছি অ্যাড্রেনাল গ্রন্থি। তারপরে দেখো বৃক্কের অন্তর্গঠন। যদি বৃক্কের অন্তর্গঠনে আসি, মনোযোগ দাও। ধরো এই হচ্ছে কিডনি, বাহিরে উত্তল ভিতরে অবতল, বাহিরে উত্তল ভিতরে অবতল। মনে রাখবা তিনটা অঞ্চল থাকে, তিনটা অংশ থাকে বৃক্কের ভিতরে, তিনটা অংশ থাকে। 9 10-এ পড়ে আসছিল দুইটা, এখন কয়টা অংশ মনে রাখতে হয়? তিনটা অংশ। নাম্বার 1, বাহিরের প্রথম অংশটার নাম হইল কর্টেক্স। বাহিরের ঘাড় অংশ বলা হয় কি? কর্টেক্স। আর মাঝে থাকে মেডুলা, মাঝে থাকতেছে মেডুলা। আর ভিতরে থাকে কি? ভিতরের অংশের নাম হলো পেলভিস, ভিতরের অংশের নাম হলো পেলভিস। তাহলে বাহির কর্টেক্স, মাঝে মেডুলা, ভিতরের অংশের নাম কি? পেলভিস। এই যে মেডুলা, এই মেডুলা অংশের মধ্যে দেখো, মেডুলা অংশের মধ্যে কিছু পিরামিড আকৃতির অংশ থাকে। এই যে এরকম পিরামিড আকৃতির অংশ থাকে, এই যে এরকম পিরামিড আকৃতির অংশ থাকে। মাঝে মেডুলাতে কিছু পিরামিড আকৃতির অংশ থাকে। এই যে পিরামিড আকৃতির অংশ, এদেরকে বলা হয় রেনাল পিরামিড। মনে রাখবা মেডুলার মধ্যে যে পিরামিড আকৃতির অংশ থাকে তারে বলা হয় রেনাল পিরামিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বইয়ের মধ্যে আছে। রেনাল পিরামিড কয়টা থাকে? 8 থেকে 18টা। রেনাল পিরামিড কয়টা থাকে? যে ভাইয়া রেনাল পিরামিড থাকে 8 থেকে 18টা। তাহলে বাহিরে কর্টেক্স, মাঝে মেডুলা, বাহিরে কর্টেক্স, মাঝে মেডুলা। এই ভিতরের অংশটাকে কি বলতেছি? মেডুলা। বাহিরে কর্টেক্স, মাঝে মেডুলা, আর ভিতরের অংশের নাম, এই যে দেখেন এই ভিতরের অংশের নাম আমরা ইউজ করছি পেলভিস। আর মেডুলা, মেডুলার মধ্যে কি আছে? যেটা হচ্ছে কর্টেক্স, এটা হচ্ছে কর্টেক্স, মাঝে মেডুলা, আর ভিতরের অংশের নাম কি? পেলভিস। এই যে মেডুলা, মেডুলার মধ্যে কি আছে? রেনাল পিরামিড। রেনাল পিরামিড আছে কয়টা? রেনাল পিরামিড আছে 8 থেকে 18টা। দেখো এই যে রেনাল পিরামিড, রেনাল পিরামিডের যে একবারে চূড়াটা, মনে রাখবা রেনাল পিরামিডের যে চূড়াটা থাকে এইটাকে বলে রেনাল পেপিলা। রেনাল পিরামিডের চূড়ার নাম রেনাল পেপিলা। দেখবা বইয়ের মধ্যে দেওয়া আছে 10 থেকে 25টা ছিদ্রযুক্ত চূড়া থাকে, যাকে বলা হচ্ছে রেনাল পেপিলা। তাহলে প্রথম কয়টা অঞ্চল? 3টা, বাহির কর্টেক্স, মাঝে মেডুলা, ভিতরে পেলভিস। এই যে মেডুলা, মেডুলার মধ্যে কি আছে? পিরামিড আকৃতির অংশ আছে, নাম কি? রেনাল পিরামিড। রেনাল পিরামিড কয়টা? 8 থেকে 18টা। রেনাল পিরামিডে যে চূড়া থাকে ওই চূড়ার নাম কি? রেনাল পেপিলা, রেনাল পেপিলা। তারপরে দেখো বইয়ের মধ্যে দেখবা পেজটা উল্টালে পরের পেজে আছে কর্টেক্সের কিছু অংশ। দেখো খুব গুরুত্বপূর্ণ, কর্টেক্সের কিছু অংশ দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে কর্টেক্সের কিছু অংশ, যে কর্টেক্সের কিছু অংশ এরকম করে মেডুলার মাঝখানে মাঝখানে প্রবেশ করে। তো কর্টেক্সের যে অংশগুলা মেডুলার মাঝখানে প্রবেশ করে এদেরকে বলা হয় রেনাল কলাম। এবার এদের নাম কি? এদের নাম হচ্ছে রেনাল কলাম। তাহলে আমরা নতুন আরেকটা শব্দ পেলাম, এদের নাম কি? রেনাল কলাম। কর্টেক্সের যে অংশগুলা মেডুলার মাঝখানে যে প্রবেশ করে এদেরকে বলা হয় রেনাল কলাম, রেনাল কলাম, রেনাল কলাম, রেনাল কলাম। তারপরে দেখো এই যে রেনাল পেপিলা, ছিদ্রযুক্ত চূড়া, পিরামিডের চূড়া, যাকে বলতেছে রেনাল পেপিলা। তো রেনাল পেপিলা থেকে ছোট কিছু অংশ বের হয়ে যায় বলে মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স। পরবর্তীতে আবার মাইনর ক্যালিক্স গুলা একসাথে মিলে যে জিনিস তৈরি করে তাকে বলে মেজর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স থেকে যে অংশগুলো বের হয় এদেরকে বলে মেজর ক্যালিক্স। এরকম অনেকগুলো মাইনর ক্যালিক্স বের হয়, পরবর্তীতে মাইনর ক্যালিক্সগুলো আবার একসাথে জোড়া লেগে থাকে। মাইনর ক্যালিক্সগুলো একসাথে জোড়া লেগে যে গঠনটা তৈরি করে তাকেই কি বলে? মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্স। ব্যাপারটা এরকম। ধরো এই হচ্ছে পিরামিড, বুঝো, এই হচ্ছে পিরামিড, পিরামিডের এইগুলো হচ্ছে চূড়া, এই যে পিরামিড, এই যে পিরামিড। তাহলে এইগুলা কি? চূড়া। চূড়াগুলাকে কি বলতেছে? পেপিলা। এই পেপিলা থেকে এরকম করে বের হয় মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স। পরবর্তীতে মাইনর ক্যালিক্সগুলো আবার এরকম জোড়া লেগে যায়। তো মাইনর ক্যালিক্সগুলো জোড়া লেগে যে জিনিসটা তৈরি করে তাকে কি বলে? মেজর ক্যালিক্স।
মেজর ক্যালিক্স। তাহলে প্রথম যদি মাইনর ক্যালিক্সগুলো জোড়া লেগে কি তৈরি হয়? মেজর ক্যালিক্স। দেন দেখেন এই যে এই অংশের নামে হচ্ছে ইউরেটার, পেলভিস থেকে বের হইছে ইউরেটার, বা আরেক নাম কি? গবিনী। ইউরেটার বা গবিনী বা রেচন নালীও বলা হচ্ছে। আরেকটা জিনিস বের হয়, তাহার নাম কি? রেনাল শিরা, যেটাও বের হইতেছে, তাই নাম কি? রেনাল শিরা। আর যে জিনিসটা প্রবেশ করে, মনে রাখবা, যে জিনিসটা ভিতরের দিকে প্রবেশ করে, যে ভাই ভিতরের দিকে প্রবেশ করতেছে, তার নাম হলো রেনাল ধমনী। তাহলে যেটা বের হয়, কি বের হয়? যে বের হচ্ছে ভাই ইউরেটার, আর কি বের হচ্ছে? বের হচ্ছে ইউরেটার, রেনাল শিরা। আর প্রবেশ করতেছে কি? মনে রাখবা, প্রবেশ করে হচ্ছে রেনাল ধমনী। প্রবেশ করে যে জিনিস তাকে বলা হয় রেনাল ধমনী। তাহলে আমরা যদি আবার একটু আলোচনা করি, মনোযোগ দাও। সবার প্রথম, বৃক্কে কয়টা অংশ? 3টা। বাইরের অংশকে বলা হচ্ছে কর্টেক্স, মাঝের অংশ মেডুলা, ভিতরের অংশ কি? পেলভিস। মেডুলাতে কি আছে? পিরামিড আকৃতির অংশ আছে। ওই পিরামিড আকৃতির অংশগুলোর নাম কি? রেনাল পিরামিড কয়টা থাকে? 8 থেকে 18টা। রেনাল পিরামিডের যে চূড়াগুলোর নাম কি? রেনাল পেপিলাগুলা থেকে প্রথম কি বের হয়? মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্স। বুঝছো? আবার দেখো, কর্টেক্সের যে অংশগুলো মেডুলার মাঝখানে অবস্থান করে, ওদেরকে কি বলছি? হচ্ছে ভাই রেনাল কলাম। দেখেন, মূত্র তৈরি হওয়ার পর মূত্র প্রথম পেপিলাতে আসে, পেপিলা থেকে যায় মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্স থেকে পেলভিস হয়ে যায় ইউরেটারে। যদি আমরা পেলভিস থেকে যাই, পিছন থেকে যাই, তাহলে পেলভিসের আগে কি আছে? মেজর ক্যালিক্সের আগে কি আছে? মাইনর ক্যালিক্স। আবার আমরা যদি রেনাল পিরামিড থেকে যাই, দেখো পিরামিডের চূড়ার নাম হচ্ছে পেপিলার পরে মাইনর ক্যালিক্সের পরে মেজর ক্যালিক্স। আর যদি পেলভিস থেকে আসি, উল্টাভাবে আসি, পেলভিসের আগে হচ্ছে মেজর ক্যালিক্সের আগে মাইনর ক্যালিক্স, তার আগে কি? পেপিলা বা পিরামিড। বুঝছো? তাহলে বৃক্কে মূত্র তৈরি হওয়ার পর মূত্র প্রথমে কই যাবে? চূড়াতে, পেপিলা থেকে মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, পেলভিস, তারপর ইউরেটার। তারপরে কি? ইউরেটার। পেলভিসের পরে হচ্ছে ইউরেটার। দেখো নেক্সট, পেলভিসের পরে ইউরেটার। আমরা দেখি যে শুধু বৃক্ক নিয়ে পড়াশোনা করছি, বৃক্ক ছাড়া আরো আছে। রেচনতন্ত্রে বৃক্কের পরে কি আছে? রেচন নালী বা ইউরেটার। আমরা রেচন নালী বা ইউরেটারকে আরেকটা টার্ম ইউজ করছি, গবিনী। এই যে রেচন নালী বা ইউরেটার বা গবিনী, প্রথম কয়টা? 2টা। 2 বৃক্ক থেকে 2টা বের হয়। এটা দৈর্ঘ্যটা জানতে হয়, 25 সেন্টিমিটার লম্বা। 25 সেন্টিমিটার লম্বা। তারপরে দেখো, রেচন নালী বা ইউরেটার বা গবিনীর পরে মূত্রটা যে জমা হয় যে থলির মধ্যে, ওই থলির নাম কি? যে ভাই ওই থলির নাম হচ্ছে মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার। প্রথম মূত্রথলি কয়টা? মূত্রথলি একটা। মূত্রথলিটা দেখতে কেমন? ত্রিকোণাকার থলি। মূত্রথলিটা হচ্ছে ভাই ত্রিকোণাকার থলি বিশেষ। প্রাচীরটা পাতলা, প্রাচীর কিন্তু মূত্রথলির পাতলা থাকে। এই যে মূত্রথলির মধ্যে এক ধরনের পেশি থাকে, নাম কি? ডেট্রোসর পেশি। আবার ডেট্রোসর পেশি কেমন পেশি? ডেট্রোসর হচ্ছে অনৈচ্ছিক পেশি। ডেট্রোসর পেশি। মূত্রথলির মধ্যে যে অনৈচ্ছিক পেশি থাকে, নাম হলো ডেট্রোসর পেশি। মূত্রথলির সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 700 থেকে 750 ml। কিন্তু তোমার মধ্যে যদি 280 থেকে 320 মিলিলিটার তোমার মূত্রথলিতে মূত্র জমা হলেই মূত্র ত্যাগের ইচ্ছা জাগে। তাহলে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 700 থেকে 750। আর কতটুকু জমা হইলেই মূত্র ত্যাগের ইচ্ছা জাগে? 280 থেকে 320। তাহলে প্রথম মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার কয়টা? একটা। এই থলিটা দেখতে কেমন? ত্রিকোণাকার, যে ত্রিকোণাকার থলি বিশেষ। তারপরে দেখো কি আছে? মূত্রথলির মধ্যে এক ধরনের পেশি আছে, নাম হলো ডেট্রোসর। ডেট্রোসর কেমন পেশি? যে ভাইয়া ডেট্রোসর হচ্ছে অনৈচ্ছিক পেশি। তারপর মূত্রথলি সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত? যে ভাইয়া মূত্রথলির সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 700 থেকে 750 মিলিলিটার। আর কতটুকু জমা হইলেই মূত্র ত্যাগের ইচ্ছা জাগে? 280 থেকে 320।
দেখো 280 থেকে 320 মিলিলিটার, 280 থেকে 320 মিলিলিটার। মূত্রথলি, মূত্রথলির পরে কি আছে? মূত্রনালী। মূত্রথলির পরে কি আছে? 4 নাম্বার মূত্রনালী, যাকে ইংরেজিতে বলতেছে ইউরেথ্রা। মূত্রনালী প্রথম মনে রাখবা, মূত্রনালীর দৈর্ঘ্য পুরুষে হচ্ছে 18 থেকে 22 সেন্টিমিটার। আগের বইয়ে দেওয়া ছিল 18 থেকে 19 সেন্টিমিটার, পুরুষে 18 থেকে 19 সেন্টিমিটার। স্ত্রী মেয়েদের ক্ষেত্রে 3.5 থেকে 4 সেন্টিমিটার, 3.5 থেকে 4 সেন্টিমিটার। মেয়েদের মূত্রনালীর দৈর্ঘ্যটা ছোট থাকে, এই জন্য মেয়েরা সহজে একটা রোগে বেশি আক্রান্ত হয়, বুঝছো? মেয়েদের একটা রোগ, ওদের মূত্রনালীর দৈর্ঘ্য ছোট, এই জন্য একটা রোগে ওরা খুব সহজে আক্রান্ত হয়, নাম হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যাকে বলা হয় ইউটিআই, যাকে বলে ইউটিআই। আবার পুরুষদের ক্ষেত্রে এই মূত্রনালী একই সাথে দুইটা কাজ করে। নাম্বার 1, মূত্রনালী দিয়ে মূত্র বের হয়, প্লাস কি বের হয় জানো? বীর্য, স্পার্ম বের হয়, সিমেন বের হয়। মূত্র আর বীর্য দুইটা পরিবহন করতেছে, এই জন্য পুরুষদের মূত্রনালীকে বলা হয় রেচন ও জননতন্ত্রের সাধারণ নালী। এটা মূত্র বের করতেছে, দ্যাট মিনস এটা রেচনতন্ত্রের ভূমিকা রাখতেছে, আবার সিমেন বা বীর্য বের করতেছে, তার মানে এটা কোন তন্ত্রে কাজ করতেছে? জননতন্ত্রে। এই জন্য পুরুষদের ক্ষেত্রে মূত্রনালীকে বলা হচ্ছে রেচন ও জননতন্ত্রের সাধারণ নালী। রেচন ও জননতন্ত্রের কি নালী? সাধারণ নালী। যে ভাই রেচন ও জননতন্ত্রের সাধারণ নালী, মূত্রনালীকে বলা হচ্ছে রেচন ও জননতন্ত্রের সাধারণ নালী। রেচন ও জননতন্ত্রের সাধারণ নালী। তারপর দেখো বৃক্কের কাজ, খুব গুরুত্বপূর্ণ। বৃক্কের কাজ নাম্বার 1, তোমরা হেডিংগুলো মনে রাখবা। বৃক্কের কাজের মধ্যে প্রথম কি আছে? রক্ত ছাড়তেছে, রক্তের আলট্রাফিল্ট্রেশন। 2 নাম্বার কি করতেছে? দেহের অভ্যন্তরীণ পরিবেশের সাম্যাবস্থা, যাকে বলা হচ্ছে হোমিওস্টেসিস, এটা নিয়ন্ত্রণ করতেছে। তারপরে দেখো আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে, যে 3-4টা গুরুত্বপূর্ণ কাজ করে আমি একসাথে লিখে রাখছি। বৃক্ক 3টা হরমোন তৈরি করে। একটা হরমোনের নাম এরিথ্রোপোয়েটিন। আমরা জানি এই যে এরিথ্রোপোয়েটিন তৈরি হয় বৃক্কে, কিন্তু এরিথ্রোপোয়েটিন কাজ করে কোথায়? যে ভাইয়া এরিথ্রোপোয়েটিন তৈরি হয় বৃক্কে, কিন্তু এরিথ্রোপোয়েটিন কাজ করে হচ্ছে বোন মেরুতে। এরিথ্রোপোয়েটিন বোন মেরুতে এরিথ্রোসাইট তৈরিতে হেল্প করে। এরিথ্রোপোয়েটিন অস্থিমজ্জায় এরিথ্রোসাইট তৈরিতে হেল্প করে, আর ওই এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়াকে বলা হয় এরিথ্রোপোয়েসিস। এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়ার নাম কি? এরিথ্রোপোয়েসিস। তাহলে বৃক্ক থেকে একটা হরমোন তৈরি হয়, বৃক্ক থেকে তৈরিকৃত হরমোনের নাম এরিথ্রোপোয়েটিন। যে হরমোন চলে আসে কোথায়? অস্থিমজ্জাতে, আর অস্থিমজ্জাতে এসে কি তৈরিতে ভূমিকা রাখে? এরিথ্রোসাইট। আর এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়ার নাম কি? এরিথ্রোপোয়েসিস। এরিথ্রোপোয়েসিস, হরমোনের নাম এরিথ্রোপোয়েটিন, তৈরি করতে হেল্প করে এরিথ্রোসাইট, আর প্রক্রিয়ার নাম এরিথ্রোপোয়েসিস। মনে রাখবা জেনেসিস মানে তৈরি, আর রক্তকণিকা তৈরির সাথে রিলেটেড যে শব্দ তাকে বলে পোয়েসিস। রক্তকণিকা তৈরির সাথে রিলেটেড যে শব্দ তাকে কি বলে? পোয়েসিস। তারপরে দেখো আরো 2টা হরমোন আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন, অ্যানজিওটেনসিন। তারপরে দেখো বৃক্ক একটা এনজাইম ক্ষরণ করে, নাম কি? রেনিন এনজাইম। বৃক্ক যে এনজাইমটা ক্ষরণ করে রেনিন এনজাইম। তারপরে দেখো বৃক্ক গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় 20% গ্লুকোজ সরবরাহ করে। ভাই গ্লুকোনিওজেনেসিস মানে কি? দেখো গ্লুকো মানে গ্লুকোজ, গ্লুকো মানে যে ভাইয়া গ্লুকো মানে গ্লুকোজ। জেনেসিস মানে কি? তৈরি। গ্লুকো মানে গ্লুকোজ, জেনেসিস মানে তৈরি। গ্লুকো মানে গ্লুকোজ, জেনেসিস মানে তৈরি। নিও মানে কি জানো? নিও শব্দের অর্থ হচ্ছে নতুন কিছু। নিও মানে হচ্ছে নতুন কিছু, দ্যাট মিনস নতুন কিছু বা শর্করা না। নতুন কিছু বলতে কি বোঝাচ্ছে? শর্করা না, অশর্করা। মনে রাখবা নতুন কিছু বলতে কি বোঝাচ্ছে? শর্করা না, অশর্করা কোনো কিছু থেকে শর্করা বা গ্লুকোজ তৈরির প্রক্রিয়া। অশর্করা কোনো কিছু থেকে শর্করা বা গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। এটা পরিপাকের টপিকস, পরিপাকের মধ্যে আছে সুন্দর করে গ্লুকোনিওজেনেসিস, যে অশর্করা কোনো কিছু থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। আচ্ছা ভাইয়া, আপনি অশর্করা বলতে আসলে কি বোঝাচ্ছেন? দেখেন, অশর্করা বলতে বোঝাচ্ছে প্রোটিন। প্রোটিন কি শর্করা না অশর্করা?
অবশ্যই অশর্করা। 2 নাম্বার কি? চর্বি, প্রোটিন, চর্বি, এগুলো থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়া। আর এই যে গ্লুকোজ তৈরির প্রক্রিয়া, তো এই ক্ষেত্রে কি গ্লুকোজের পরিমাণ বাড়তেছে। আমরা জানি গ্লুকোজের পরিমাণ বাড়ায় যে হরমোন, তাকে বলা হয় গ্লুকাগন। গ্লুকোজের পরিমাণ কমায়, রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কোন হরমোন? ইনসুলিন। আর রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় কোন হরমোন? গ্লুকাগন। দুইজনে আসে অগ্নাশয় থেকে। আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে আসে ইনসুলিন। আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে কি? ইনসুলিন। তো দেখো গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া, গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় কত পার্সেন্ট গ্লুকোজ সরবরাহ করে? 20% গ্লুকোজ সরবরাহ করে। বুঝছো? গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় 20% গ্লুকোজ সরবরাহ করে। রেচনতন্ত্রের বাকি কাজগুলো রিডিং দিবা। আর এই 3টা কাজ খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট আরেকটা কাজ আছে, বৃক্ক কি করে জানো? ভিটামিন ডি কে সক্রিয়করণে হেল্প করে। আর এই ভিটামিন ডি মানবদেহে খুব গুরুত্বপূর্ণ কাজ করে। হাড্ডির গঠনে ভূমিকা রাখে, দাঁতের গঠনে ভূমিকা রাখে ভিটামিন ডি। ঠিক আছে? তারপরে দেখো নেক্সট, বৃক্কের কাজ। দেখো বৃক্কের গঠনকারী ও কার্যকরী একককে বলা হয় নেফ্রন। আমরা এখন যে টপিকটা শুরু করব, নেফ্রন। বৃক্কের একক, বৃক্কের গঠনগত ও কার্যগত একক, বৃক্কের গঠনকারী ও কার্যকরী একক। বৃক্কের গঠনকারী ও কার্যকরী একককে বলা হয় নেফ্রন। বৃক্কের গঠনকারী ও কার্যকরী একককে বলা হয় নেফ্রন। ফুসফুসের গঠনকারী ও কার্যকরী এককের নাম অ্যালভিওলাস। মস্তিষ্কের একক কি? নিউরন। বুঝছো? মস্তিষ্কের গঠনগত ও কার্যকরী এককের নাম নিউরন। যকৃতেরটা কি? হেপাটিক লবিউল। হেপাটিক লবিউল। তো সেম বৃক্কেরটা কি বলতেছি? নেফ্রন। মনে রাখবা প্রতি বৃক্কে নেফ্রন আছে 10 থেকে 12 লক্ষ। তাহলে যদি কোশ্চেন করে মানব দেহে কতগুলা নেফ্রন আছে, মানব দেহে বৃক্ক কয়টা? 2টা। তো মানব দেহে কতগুলা নেফ্রন হবে? 20 থেকে 24 লক্ষ। প্রতি বৃক্কে 10 থেকে 12 লক্ষ, প্রতি বৃক্কে 10 থেকে 12 লক্ষ। দেখো এক একটা নেফ্রনের দৈর্ঘ্য হচ্ছে, নেফ্রনের দৈর্ঘ্য 3 থেকে 5 সেন্টিমিটার। নেফ্রনের দৈর্ঘ্য কতটুকু? যে ভাইয়া নেফ্রনের দৈর্ঘ্য হইল 3 থেকে 5 সেন্টিমিটার। 3 থেকে 5 সেন্টিমিটার নেফ্রনের। তাহলে দৈর্ঘ্য যদি 3 থেকে 5 সেন্টিমিটার হয়, সম্মিলিত দৈর্ঘ্য মনে রাখবা, সম্মিলিত দৈর্ঘ্য হচ্ছে 36 কিলোমিটার বা 22.5 মাইল। চিন্তা করছে আল্লাহ পাক তোমার বৃক্কের মধ্যে 22.5 মাইল পেঁচায় পেঁচায় রাখছে। তাহলে বৃক্কের গঠন ও কার্যকরী এককের নাম কি? যে ভাইয়া বৃক্কের গঠন ও কার্যকরী এককের নাম হচ্ছে নেফ্রন। 2 নাম্বার, প্রতি বৃক্কে নেফ্রন থাকে কতগুলা? 10 থেকে 12 লক্ষ। তাহলে মানব দেহে নেফ্রন আছে কতগুলা? 20 থেকে 24 লক্ষ। প্রত্যেক বৃক্কে যদি 10 থেকে 12 লক্ষ হয়, মানব দেহে হচ্ছে 20 থেকে 24 লক্ষ। তারপরে দেখো নেফ্রনগুলো সম্মিলিত, এক একটা নেফ্রনের দৈর্ঘ্য কত? যে ভাই এক একটা নেফ্রনের দৈর্ঘ্য হচ্ছে 3 থেকে 5 সেন্টিমিটার। আর যদি বলি নেফ্রনের সম্মিলিত দৈর্ঘ্য কত? নেফ্রনের সম্মিলিত দৈর্ঘ্য হচ্ছে 22.5 মাইল বা 36 কিলোমিটার। 36 কিলোমিটার, 36 কিলোমিটার। তো দেখো এখানে আরো 4টা ইনফরমেশন দেওয়া আছে। আমরা এই 4টা ইনফরমেশন একটা পড়ে ফেলছি, বাকি 3টা আমরা একটু পরে আসবো। দেখো নেফ্রন, বিজ্ঞানী বোমেন নেফ্রনকে প্রথমে 2টা অংশে ভাগ করছে। বিজ্ঞানী বোমেন, এই অধ্যায়ে 2টা বিজ্ঞানীর নাম দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ। একজন হচ্ছে বোমেন, 2 নাম্বার হচ্ছে আমরা পড়ব মূত্র তৈরির প্রক্রিয়া ধাপগুলা প্রথম আলোচনা করছে বিজ্ঞানী কুশনি। তো দেখো নেফ্রনের অংশ কয়টা? 2টা। নেফ্রনের প্রথম অংশটার নাম হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেনাল কর্পাসল। যার আরেক নাম হলো ম্যালপিজিয়ান কর্পাসল। রেনাল কর্পাসল বা ম্যালপিজিয়ান কর্পাসল, বা আরেক নাম হলো ম্যালপিজিয়ান বডি। দেখো আমাদের দেহে থাকে ম্যালপিজিয়ান কর্পাসল, আর ঘাসফড়িং এর দেহে কি থাকে? ম্যালপিজিয়ান নালিকা। ঘাসফড়িং পতঙ্গ আর্থ্রোপোডা বর্গের প্রধান রেচনাঙ্গের নাম ম্যালপিজিয়ান নালিকা। তারপরে দেখো রেনাল কর্পাসল বা ম্যালপিজিয়ান কর্পাসল 2 নাম্বার অংশটার নাম কি? 2 নাম্বার অংশের নাম হচ্ছে রেনাল টিউবিউলস। বাংলায় কি বলা হয়? বৃক্কীয় নালিকা। দেখো যে কোনো ছোট জিনিস মনে রাখবা, ছোট জিনিসের ক্ষেত্রে ওয়ার্ডের শেষে ওল যুক্ত থাকে বা বাংলায় ইকা যুক্ত থাকে। নালী থেকে তৈরি হয় ছোট নালী, তাই কি বলছি? নালিকা।
টিউব থেকে তৈরি হয়, তাই ইংরেজিতে বলছি টিউবিউল, রেনাল টিউবিউল বা বৃক্কীয় নালিকা। আর এই পাশে কি রেনাল কর্পাসল বা ম্যালপিজিয়ান কর্পাসল। দেখো রেনাল কর্পাসল বা ম্যালপিজিয়ান কর্পাসল আবার দুইটা অংশ, একটাকে বলা হয় গ্লোমেরুলাস, একটাকে বলে গ্লোমেরুলাস, আরেকটার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। একটার নাম গ্লোমেরুলাস, আরেকটার নাম কি বললাম, আরেকটার নাম হচ্ছে ভাই বোম্যান্স ক্যাপসুল। গ্লোমেরুলাস বোম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস বোম্যান্স ক্যাপসুল। আর রেনাল টিউবিউল বা বৃক্কীয় নালিকার অংশ হচ্ছে তিনটা, 9 10-এ পড়ে আসছো। নিকটবর্তী পেঁচানো নালিকা, নিকটবর্তী পেঁচানো নালিকা, নিকটবর্তী পেঁচানো নালিকা, ইংরেজিতে বলা হয় প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল বা পিসিটি। 2 নাম্বার কি আছে, হ্যানলির লুপ বা লুপ অফ হ্যানলি। 3 নাম্বার লাস্ট ওয়ান, দূরবর্তী পেঁচানো নালিকা, দূরবর্তী পেঁচানো নালিকা, দূরবর্তী পেঁচানো নালিকা, ডিস্টাল কনভোলেটেড টিউবিউল, ডিস্টাল কনভোলেটেড টিউবিউল ডিসিটি। একটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল, আর একটা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা ডিসিটি, ডিস্টাল কনভোলেটেড টিউবিউল। তো দেখো প্রথম রেনাল কর্পাসল বা ম্যালপিজিয়ান কর্পাসল, ম্যালপিজিয়ান কর্পাসলের মেইন অংশ কয়টা, দুইটা, গ্লোমেরুলাস, একটা হচ্ছে গ্লোমেরুলাস, আরেকটা কি বোম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস আরেকটা কি বোম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস আরেকটা কি বোম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস বোম্যান্স ক্যাপসুল। দেখো গ্লোমেরুলাস বোম্যান্স ক্যাপসুল নাম্বার 1, ধরো এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা অংশ, এই অংশটার নাম কি, দেখো এটাই হচ্ছে যে ভাইয়া বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুল দেখতে কিসের মতো, নাম্বার 1 মনে রাখবা, বোম্যান্স ক্যাপসুল দেখতে দ্বিস্তরী পেয়ালার মতো। যে বোম্যান্স ক্যাপসুল, বোম্যান্স ক্যাপসুল, বোম্যান্স ক্যাপসুল দ্বিস্তরী পেয়ালার মতো অংশ, দ্বিস্তরী পেয়ালার মতো অংশ, দ্বিস্তরী পেয়ালার মতো, দ্বিস্তরী পেয়ালার মতো বাহিরের স্তর। এই যে দেখো এটা হলো বাহিরের স্তর, এই বাহিরের স্তরকে বলা হয় প্যারাইটাল স্তর। বাহিরের স্তরের নাম হলো প্যারাইটাল স্তর। আমরা বললাম দ্বিস্তরী, দুইটা স্তর, তাহলে একটা বাহিরের স্তর, একটা কোন জায়গায় ভিতরের স্তর। এই যে ভিতরের স্তর এটাকে বলে ভিসারাল স্তর, ভিতরের স্তরটার নাম কি, ভিসারাল স্তর। তাহলে দেখো বোম্যান্স ক্যাপসুল দ্বিস্তরী পেয়ালার মতো, বাহিরের স্তর, বাহিরের স্তর, বাহিরের স্তরটাকে কি বলা হচ্ছে, যে ভাই বাহিরের স্তরটাকে বলা হচ্ছে প্যারাইটাল স্তর, বাহিরের স্তরের নাম হলো প্যারাইটাল। আর ভিতরের স্তর, দেখো ভিতরের স্তর, ভিতরের স্তরটাকে কি বলা হয়, মনে রাখবা ভিতরের স্তরটাকে বলা হয় ভিসারাল স্তর, ভিতরের স্তরের নাম ভিসারাল স্তর, ভিতরের স্তরের নাম ভিসারাল স্তর। আবার দেখো এই যে ভিতরের স্তর ভিসারাল স্তর, বাহিরের স্তর প্যারাইটাল স্তর, এই বাহিরের স্তর প্যারাইটাল স্তরের মধ্যে মনে রাখবা বাহিরের স্তর প্যারাইটাল স্তরের মধ্যে আয়সাকার আবরণী কোষ থাকে, যাকে বলা হয় স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, স্কোয়ামাস এপিথেলিয়াল সেল থাকে, স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ থাকে, স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ থাকে। আর ভিতরের স্তর ভিসারাল স্তর, এই জায়গার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কোষ আছে, নাম হলো পোডোসাইট, পোডোসাইট কোষ থাকে। তাহলে প্রথমটাতে আবরণী কোষ স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ, স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ, আর দ্বিতীয়টার নাম কি পোডোসাইট কোষ, দ্বিতীয়টা হচ্ছে ভাই পোডোসাইট কোষ থাকে, পোডোসাইট কোষ থাকে। দেখো এই দুই স্তর, দুই স্তরের মাঝখানে যে জায়গাটা, এই মাঝখানের জায়গাটার নাম হইল ক্যাপসুলার স্পেস। দুইটা স্তরের মাঝখানে যে জায়গা এটাকে বলে ক্যাপসুলার স্পেস। এই ক্যাপসুলার স্পেসে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকে যাকে বলে গ্লোমেরুলার ফিল্ট্রেট, গ্লোমেরুলার ফিল্ট্রেট অবস্থান করে, গ্লোমেরুলার ফিল্ট্রেট অবস্থান করে, এখানে গ্লোমেরুলার ফিল্ট্রেট অবস্থান করে, গ্লোমেরুলার ফিল্ট্রেটটা অবস্থান করে এই ক্যাপসুলার স্পেসে, ক্যাপসুলার স্পেস। এখন আসো গ্লোমেরুলার ফিল্ট্রেট ক্যাপসুলার স্পেস, এখন আসো গ্লোমেরুলাস। দেখো প্রথম নাম্বার 1 বৃক্ক, বৃক্কের মধ্যে আসে যে ধমনী নাম হচ্ছে রেনাল ধমনী। বলো বৃক্কের মধ্যে আসে কোন ধমনী, রেনাল ধমনী। এই রেনাল ধমনী থেকে একটা ছোট্ট ধমনীকা এসে প্রবেশ করে, এটা প্রবেশ করতেছে এই জন্য এটাকে বলে অ্যাফারেন্ট আর্টারিওল,
ভিতরে ঢুকতেছে। আমরা জানি ভিতরে ঢুকা মানে কি? অ্যাফারেন্ট, অন্তর্বাহী। এটা ছোট ধমনী। আমরা জানি যে কোনো ছোট জিনিস লাস্টে কি যুক্ত থাকে? ওল, বাংলায় ইকা, এই জন্য এটা বলে অন্তর্বাহী ধমনিকা। অন্তর্বাহী ধমনিকা, ইংরেজিতে বলা হয় অ্যাফারেন্ট, যেহেতু অন্তর্বাহী অ্যাফারেন্ট, অ্যাফারেন্ট আর্টারিওল, অ্যাফারেন্ট আর্টারিওল, অ্যাফারেন্ট আর্টারিওল, অ্যাফারেন্ট আর্টারিওল। এই অ্যাফারেন্ট আর্টারিওল ভিতরে প্রবেশ করার পর এইরকম কতগুলো কৈশিক জালিকা তৈরি হয়। কৈশিক জালিকা ভাইয়া কতগুলা মনে রাখবা? কৈশিক জালিকা তৈরি হয় 50 থেকে 60টা। কৈশিক জালিকা তৈরি হয় কয়টা? যে ভাইয়া কৈশিক জালিকা আছে 50 থেকে 60। এই কৈশিক জালিকা তৈরি হওয়ার পরে আরেকটা চিকন হয়, এটা চিকন নালী বের হয়ে যায়। যেহেতু বের হইতাছে তাহলে এটারে কি বলবা? ইফারেন্ট। তাহলে যেটা ঢুকছে অ্যাফারেন্ট আর্টারিওল, ঢুকছে অ্যাফারেন্ট আর্টারিওল, যে একটু মোটাটা, এই মোটার নাম কি? যে ভাই মোটাটার নাম হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল। যে মোটাটার নাম হলো অ্যাফারেন্ট আর্টারিওল, অ্যাফারেন্ট আর্টারিওল। যে মোটারার নাম হইল অ্যাফারেন্ট আর্টারিওল। আর যেটা বের হয়ে যাচ্ছে এটার নাম কি? ইফারেন্ট আর্টারিওল, ইফারেন্ট আর্টারিওল। ইফারেন্ট আর্টারিওল কেমন থাকে মনে রাখবা? ইফারেন্ট আর্টারিওল হচ্ছে একটু চিকন, অ্যাফারেন্ট আর্টারিওল মোটা। ইফারেন্ট আর্টারিওল কেমন? যে ইফারেন্ট আর্টারিওল হচ্ছে ভাই চিকন। আর মাঝখানে কি তৈরি হয়? কৈশিক জালিকা। কৈশিক জালিকা তৈরি হয় কয়টা? 50 থেকে 60টা। খুব গুরুত্বপূর্ণ। কৈশিক জালিকা তৈরি হয় কয়টা? 50 থেকে 60টা। এই যে দুইটা অংশ গ্লোমেরুলাস আর বোমান্স ক্যাপসুল, এই গ্লোমেরুলাস আর বোমান্স ক্যাপসুল নিয়ে তৈরি হয় কি? রেনাল কর্পাসল। এটা হচ্ছে এটা হচ্ছে বোমান্স ক্যাপসুল দ্বিস্তরী, আর পুরা জিনিসটাকে বলতেছি গ্লোমেরুলাস। পুরো জিনিসটাকে কি বলতেছি? গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস। তো দেখো আবার যদি প্রথম থেকে শুরু করি, এই যে দ্বিস্তরী পেয়ালার মতো প্রসারিত অংশ যার নাম হচ্ছে বোমান্স ক্যাপসুল, দুইটা স্তর, বাইরের স্তর প্যারাইটাল, ভিতরের স্তর ভিসেরাল। এখানে ঢুকতেছে, যে জিনিস ঢুকতেছে তাকে আমরা বলতেছি অ্যাফারেন্ট। অ্যাফারেন্ট আর্টারিওলটা কেমন থাকে? অ্যাফারেন্ট আর্টারিওলটা একটু মোটা থাকে। অ্যাফারেন্ট আর্টারিওল ভিতরে কতগুলো কৈশিক জালিকা তৈরি করে। কৈশিক জালিকা তৈরি হয় কয়টা? 50 থেকে 60টা। তারপর যেটা বের হয়ে যায় এটাকে বলে ইফারেন্ট আর্টারিওল। ইফারেন্ট আর্টারিওলগুলো কেমন? একটু চিকন, যে কারণে ভিতরে অল টাইম একটা রক্তচাপ বজায় থাকে, প্রেসার বজায় থাকে, উচ্চ রক্তচাপ বজায় থাকে, হাই প্রেসার বজায় থাকে। তারপর দেখো এখান থেকে যেটা তৈরি হবে সেটার নাম হচ্ছে কি? দেখো যেটা তৈরি হয় এটার নাম হলো নিকটবর্তী পেঁচানো নালিকা। দেখো এটার নাম হলো নিকটবর্তী পেঁচানো নালিকা। নিকটবর্তী, কাছে আছে, এই জন্য বলতেছে প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল। মনে রাখবা নিকটবর্তী পেঁচানো নালিকা। নিকটবর্তী পেঁচানো নালিকার মধ্যে নিকটবর্তী পেঁচানো নালিকা, এই নিকটবর্তী পেঁচানো নালিকার দৈর্ঘ্যটা একটু দেখো। নিকটবর্তী পেঁচানো নালিকার মধ্যে কি থাকে? ছোট ছোট আঙ্গুলের মতো অংশ। আঙ্গুলের মতো অংশটা কি বলা হয়? ভিলাই। ছোট তাই বলে মাইক্রোভিলাই। যে এই নিকটবর্তী পেঁচানো নালিকার মধ্যে মাইক্রোভিলাই থাকে, মাইক্রোভিলাই থাকে। তারপর দেখো এটা আরেকটু চিকন হয়ে আস্তে করে নিচের দিকে নেমে যায়। এই যে চিকন হয়ে নিচের দিকে নামতেছে, এই যে নিচের দিকে নামতেছে, নেমে আমার উপরের দিকে উঠে, চিকন হয়ে নিচের দিকে নেমে উপরের দিকে উঠছে, এই পুরা জিনিসটা ইউ আকৃতির। এটাকে বলে হ্যানলির লুপ বা লুপ অফ হ্যানলি। তাহলে হ্যানলির লুপে বাহু কয়টা? দুইটা। এটা উপরের দিকে উঠছে, এটাকে বলে আরোহণ বাহু, এটাকে বলে আরোহণ বাহু। আর নিচে যেটা, এটাকে বলা হয়, যেটা নিচের দিকে নামতেছে এটাকে বলে অবরোহণ বাহু। তাহলে একটা হচ্ছে আরোহণ বাহু, আরেকটা হচ্ছে ভাই অবরোহণ বাহু। একটা আরোহণ বাহু, আরেকটা কি? অবরোহণ বাহু। আর দুইটা মিলায় কি? লুপ অফ হ্যানলি বা হ্যানলির লুপ। লুপ অফ হ্যানলি বা হ্যানলির লুপ, লুপ অফ হ্যানলি বা কি? হ্যানলির লুপ। তারপরে দেখো, তারপরে যেটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে ভাই দূরবর্তী পেঁচানো নালিকা, ডিস্টাল কনভোলুটেড টিউবিউল। মনে রাখবা দূরবর্তী পেঁচানো নালিকা যে অংশটার সাথে যুক্ত থাকে তাকে বলা হয় কি? সংগ্রাহী নালী। যে এটা হচ্ছে ভাই সংগ্রাহী নালী, সংগ্রাহী নালী। এটা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা, দূরবর্তী পেঁচানো নালিকা। মনে রাখবা সংগ্রাহী নালী, অনেকগুলো সংগ্রাহী নালী। সংগ্রাহী নালীগুলো আবার একসাথে মিলে যে জিনিস তৈরি করে তাকে বলে ডাক্ট অফ বেলিনি। সংগ্রাহী নালীগুলো একসাথে মিলে যে জিনিস তৈরি করে তাকে কি বলে? ডাক্ট অফ বেলিনি। তাহলে ঢুকতেছে অ্যাফারেন্ট আর্টারিওল, বের হইতেছে ইফারেন্ট আর্টারিওল। মাঝখানে কৈশিক জালিকা 50 থেকে 60টা।
বোমান্স ক্যাপসুল দ্বিস্তরী, বাইরের স্তর প্যারাইটাল, ভিতরের স্তর ভিসেরাল। বাইরের স্তরে আইসাকার এপিথেলিয়াল কোষ, স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ, আর ভিতরের স্তরে কি আছে? পোডোসাইট কোষ। দুই স্তরের মাঝখানে ফাঁকা জায়গার নাম কি? ক্যাপসুলার স্পেস। ক্যাপসুলার স্পেসে কি অবস্থান করে? গ্লোমেরুলার ফিল্ট্রেট। নিকটবর্তী প্যাচারনালিকায় কি থাকে? মাইক্রোভিলাই। হ্যানলির লুপ কি আকৃতির? ইউ আকৃতির। হ্যানলির লুপে বাহু কয়টা? দুইটা। আরোহণ অবরোহণ, অবরোহণটা নিচে নামে, আরোহণটা উপরে ওঠে। দূরবর্তী প্যাচারনালিকা যে যুক্ত হয় সংগ্রাহী নালীর সাথে, সংগ্রাহী নালীগুলো একসাথে মিলে কি তৈরি করে? ডাক্ট অফ ভেলিনি। ডাক্ট অফ ভেলিনি। দেখো নেফ্রনের প্রকারভেদ তোমাদের বইয়ে দেওয়া আছে। নেফ্রন দুই ধরনের। নেফ্রনের প্রকারভেদ যে ভাই নেফ্রন কয় ধরনের? যে নেফ্রনের প্রকারভেদ হচ্ছে ভাই নেফ্রন দুই ধরনের। নাম্বার ওয়ান, প্রথমটাকে বলা হয় সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন। সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন। সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন। সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন। দুই নম্বরটারে বলা হয় জাক্সটা মেডুলারি নেফ্রন। জাক্সটা মেডুলারি নেফ্রন। জাক্সটা মেডুলারি নেফ্রন। এক নম্বর সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, দুই নম্বরে কি আছে? জাক্সটা মেডুলারি নেফ্রন। সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন কত পার্সেন্ট? 85%। জাক্সটা মেডুলারি নেফ্রন কত পার্সেন্ট? 15%। সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রনগুলো কখন মূত্র তৈরি করে? মনে রাখবে এরা স্বাভাবিক অবস্থায় মূত্র তৈরি করে। স্বাভাবিক অবস্থায় মূত্র তৈরি করে। স্বাভাবিক অবস্থায় মূত্র তৈরি করে। আর জাক্সটা মেডুলারি নেফ্রন কখন মূত্র তৈরি করে? যে ভাই এরা হচ্ছে জরুরি অবস্থায় মূত্র তৈরি করে। জরুরি অবস্থায় মূত্র তৈরি করে। দেখবা জাক্সটা মেডুলারি আর সুপারফিশিয়াল দুইটা একটা পার্থক্য দেওয়া আছে, পার্থক্যটা পড়েও 2 নাম্বার আসতে পারে, অনুধাবনমূলক কোশ্চেনে আসে। একটা বড়, একটা একটু ছোট, একটা হচ্ছে কর্টেক্সের বাহিরের দিকে অবস্থান করে, পরিধির দিকে, আর একটা ভিতরের দিকে অবস্থান করে। ঠিক আছে, নাম দুইটা মনে রাখো, সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, জাক্সটা মেডুলারি নেফ্রন। সুপারফিশিয়াল কর্টিক্যাল কত পার্সেন্ট? 85%। তাহলে বাকিটা 15%। দন্তের সাথে সুপারফিশিয়াল, দন্তের সাথে স্বাভাবিক। তাহলে সুপারফিশিয়াল কখন মূত্র তৈরি করে? স্বাভাবিক অবস্থায়। বর্গীয় জতে জাক্সটা মেডুলারি, বর্গীয় জতে কি? জরুরি। তাহলে জরুরি অবস্থায় মূত্র তৈরি করে কোনটা? জাক্সটা মেডুলারি নেফ্রন। জাক্সটা মেডুলারি নেফ্রন। তারপরে দেখো নেফ্রনের কাজ। নেফ্রনের কাজ বইয়ের মধ্যে প্রথমে লিখে রাখো প। দেখবা নেফ্রনের কাজগুলা বেশিরভাগ ক্ষেত্রে প দিয়ে মনে রাখা যায়। তোমার নেফ্রনের কাজ 5টা কাজ দেওয়া আছে, তার মধ্যে 4টা কাজেই কি প দিয়ে মনে রাখা যায়। নাম্বার 1, রক্তকে ছাকতেছে, যাকে বলতেছে পরিশ্রুতকরণ। পরিশ্রুতকরণ। নাম্বার 2, এক নাম্বার পরিশ্রুতকরণ, প পরিশ্রুতকরণ। 2 নাম্বার পুনঃশোষণ। পুনঃশোষণ। 3 নাম্বার নতুন পদার্থ সৃষ্টি, আবার প নতুন পদার্থ সৃষ্টি। 4 নাম্বার পিএইচ নিয়ন্ত্রণ, আবার প পিএইচ নিয়ন্ত্রণ। লাস্ট শুধু একটা বার সক্রিয় ক্ষরণ। সক্রিয় ক্ষরণ। নেফ্রন কি করে? রক্তটাকে ছাকে, এটাকে বলে পরিশ্রুতকরণ। পরিশ্রুতকরণ করার পর ওইখানে কি যে জিনিসটা তৈরি হয় গ্লোমেরুলার ফিল্ট্রেট, ওইটা থেকে আবার কিছু জিনিস নিয়ে নেয়, এটাকে বলা হয় পুনঃশোষণ। আবার ওই গ্লোমেরুলার ফিল্ট্রেট ছাকার পরে যেটা আস্তে আস্তে প্রাথমিক পর্যন্ত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ওইটার মধ্যে ইউরিয়া, ক্রিয়েটিনিন, কিছু খারাপ পদার্থ আবার মিশ্রিত করে দেয়, এটাকে বলে সক্রিয় ক্ষরণ। এই হচ্ছে নেফ্রনের কাজ। তো আজকে আমরা এই পর্যন্তই। আমরা বৃক্কের গঠন, নেফ্রনের গঠন সহ মোটামুটি এই অধ্যায়ের 1/3 পড়ে ফেলছি। এই অধ্যায়ের আর 2টা ইম্পর্টেন্ট টপিকস বাকি আছে। একটা হচ্ছে মূত্র তৈরির প্রক্রিয়া, ডায়ালাইসিস, অসমোরেগুলেশন। এই 3টা টপিকস বাকি আছে, ইম্পর্টেন্ট টপিকস। ডায়ালাইসিস, মূত্র তৈরির প্রক্রিয়া, আর একটা হচ্ছে অসমোরেগুলেশন। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকিগুলা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব।